কিছু জ্ঞানী গুণী দেশের উন্নয়নে প্রতিবন্ধক, তৃণমূলে ক্ষমতায়ন চায় না তারা, মন্তব্য প্রধানমন্ত্রীর। বিশেষ শ্রেণীটি থেকে সতর্ক থাকার পরামর্শ। আদালতের লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডক্টর ইউনূস, বললেন দেবদেবীর অভিশাপে অভিশপ্ত। দুদকের মামলায় অভিযোগ গঠনের আদেশ 12 জুন। দোষী হলে বেনজিরকে বিদেশ থেকে ধরে আনা হবে, বললেন ওবায়দুল কাদের। লুট করছেন রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা, অভিযোগ মির্জা ফখরুলের। সরকার হটানোর আহ্বান। নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ টিআইবির। নির্বাচন কমিশনের সাথে বৈঠক। চলমান প্রকট রাজনৈতিক বৈরিতা অবসানে আলোচনায় বসার তাগিদ সিইসির। দেখছিলেন বিআরপি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এক শ্রেণীর জ্ঞানী গুণীরাই দেশের অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিশেষ শ্রেণী থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বঙ্গবন্ধুর ভাষণে নির্দেশিত অনেক কিছুই এখনো অজানা উল্লেখ করে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিট ব্যাপ্তি ভিডিও চিত্র নির্মাণ করেছে দেশের একঝাঁক তরুণ। গণভবনে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেয়া নির্বাচিতদের সম্মাননা পত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সৃষ্টি ও নেপথ্যের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্মরণ করেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক মুক্তি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকারও করেন সরকার প্রধান। এখন ওর ভাষণটা শুনলে মনে হয় যে আমাদের এখন অনেক কাজ করা বাকি আছে, কারণ তিনি স্বাধীনতার কথা বলেছেন। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, সেই সাথে বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। অর্থাৎ স্বাধীনতার সাথে সাথে আমাদের অর্থনৈতিক মুক্তি, কারণ রাজনৈতিক মুক্তি তিনি দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তি পেতে হবে। এই অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করা। যে ইতিহাস বিকৃত করা হয়েছিল, সেই ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে, এখন সঠিক তথ্যটা চলে আসছে। উন্নয়ন অগ্রযাত্রায় সুবিধাভোগী এক শ্রেণীর সমালোচকদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রী। একটা শ্রেণী থাকে, তারা কখনোই মানতে পারে না, পছন্দ করে না, বা তারা সবসময় এটার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর এর সাথে ইন্ধন যোগায় আমাদের যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা ওই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল। আর পাকিস্তান বা অনেক বড় বড় দেশও তখন যারা 7 ফ্লিট পাঠিয়ে আমাদের যুদ্ধে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের কাছেও বাংলাদেশের স্বাধীনতা বা এই বিজয়টা, যারা পাকিস্তানকে সাহায্য করেছিল, তাদের কাছে এই বিজয়টাও গ্রহণযোগ্য ছিল না। কিন্তু তারা জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার আহ্বানও জানান বঙ্গবন্ধু কন্যা। বন্ধুত্ব শান্তিপূর্ণ বজায় রেখে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নেয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। লোহার খাঁচার এজলাসে জেরার মুখে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুর্নীতি দমন কমিশনের করা মামলার চার্জ গঠনের দিনে লোহার খাঁচায় ইউনূস সহ 14 জন অভিযুক্তকে রাখায় ক্ষোভ জানান ডক্টর ইউনূস। বলেন, দেবদেবীর ইচ্ছায় অভিশাপ লেগেছে, তাই আমার এই অবস্থা। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, ব্যক্তিগত টার্গেট করে ডক্টর ইউনূসকে অপমান করা হচ্ছে। ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে 12 জুন অভিযোগ গঠনের আদেশ দেবে আদালত। বিস্তারিত ফররুখ বাবুর রিপোর্টে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় রবিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আসেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিযোগ গঠনের শুনানিতে সকাল 10:30টার দিকে একে একে হাজির হন টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের মামলার 14 আসামি। শুনানির শুরুতে ইউনূস ছাড়া অন্য আসামিদের লোহার খাঁচায় কাঠগড়ায় দাঁড়াতে বলেন বিচারক। তবে একই মামলায় অন্যদের জন্য এক নিয়ম আর ইউনূসের জন্য ভিন্ন নিয়ম হওয়ায় ডক্টর ইউনূস সহকর্মীদের সাথে লোহার খাঁচায় দাঁড়ান। বয়স বিবেচনায় কিছু সময় পর আসামিদের এজলাসে বসার আদেশও দেয়া হয়। 3 ঘন্টারও বেশি সময় ধরে চলে শুনানি। এ সময় আসামিদের করা অব্যাহতির আবেদন
খারিজ করেন আদালত। পরে ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন আগামী 12 জুন নির্ধারণ করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন। আদালতে এমন আদেশ দেবদেবীর আক্রোশের শিকার বলে উল্লেখ করেন ডক্টর ইউনুস। আসামিদের লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি। মহাকাব্যে কিছু দেবদেবী থাকে, তারা অভিশাপ দেয় এবং যাদের উপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে। আমিও মনে হয় এরকম কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি, কোনো দেবদেবী আমার উপর অসন্তুষ্ট হয়েছে, আমার উপর অভিশাপ করেছে। কি অভিশাপের কারণে আমরা এখানে আজকে দুর্নীতি দমন কমিশনে হাজির হয়েছি। ডক্টর ইউনুসের আইনজীবীর দাবি, ব্যক্তিগত টার্গেট করে নোবেল বিজয়ী ইউনুসকে অপদস্থ করা হচ্ছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, আসামিপক্ষ নিজ থেকেই দায় স্বীকার করে নিয়েছে। বেনাজিরের মতো র্যাবের এবং পুলিশের আইজি হয়ে তার বিরুদ্ধে একদিকে মামলা করা হলো, সম্পদ বাজেয়াপ্ত করার জন্য করা হলো, আর তার জন্য এয়ারপোর্ট এবং বর্ডার খুলে দেওয়া হলো এবং ব্যাংক থেকে বলে সর্বোচ্চ টাকা উঠিয়ে নেওয়া হলো। এই অবস্থা সৃষ্টি করা হলো, অথচ ডক্টর ইউনুস সাহেবকে আজকে হেয় প্রতিপন্ন করার জন্য তাকে ব্যক্তিগতভাবে টার্গেট করে আজকে এই নোবেল বিজয়ীকে আজকে এই দেশের ভিতরে অপমানিত করছে। মানি লন্ডারিংয়ের যে অপরাধ তার বিরুদ্ধে আমরা এনেছি এবং জাল জালিয়াতির যে অভিযোগ আমরা এনেছি, ইনশাল্লাহ আদেশের মাধ্যমে সেটা প্রতিফলিত হবে। গত বছরের 30 মে দুদক উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। ফররুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে থাকলেও তার বিচার চলবে, আর তিনি অপরাধ করলে এ বিষয়ে কোনো ধরনের আপোষ করবে না সরকার। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেনজিরের দুর্নীতির খবর আগে কোনো গণমাধ্যমে প্রকাশ পায়নি। এ প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরও দাবি করেন, বিএনপি আমলেই প্রথম দুর্নীতি ও অর্থ পাচার প্রাতিষ্ঠানিক রূপ পায়। মাইনুল শোভনের রিপোর্ট। ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে আসে দুর্নীতি, অর্থ পাচার ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের অর্থ সম্পদ প্রসঙ্গ, যেখানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের দল হিসাবে চিহ্নিত করেন। বিএনপিকে অকর্মা দল আখ্যা দিয়ে তাদের ব্যর্থতার পেছনে মানি লন্ডারিং এ জড়িত নেতৃত্বকে দায়ী করেন ওবায়দুল কাদের। তাঁর দাবি, দেশ থেকে অর্থ পাচারের সংস্কৃতি শুরু করেছিল বিএনপি সরকার। বিএনপি ক্ষমতা আসার পর তারেক রহমানের দুর্নীতি, অর্থ পাচার প্রাতিষ্ঠানিক রূপ নেয়। অর্থ পাচার নিয়ে কথা বলতে গেলে বিএনপি নেতৃবৃন্দের আগে তারেক রহমানের অর্থ পাচার নিয়ে কথা বলতে হবে। বেনজির আহমেদকে বিমানে তুলে দিয়েছে সরকার। বিএনপির এই অভিযোগ নাকচ করে দেন ওবায়দুল কাদের। বলেন, বেনজির আহমেদ দোষী হলে অবশ্যই তাকে দেশে ফিরিয়ে আনবে সরকার। তবে তার দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমের সাহসিকতা নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। যখন একটা অভিযোগ উঠছে, আপনারা আগে এটা নিয়ে মিডিয়া যদি এটা বলতে পারতেন যে এই দুর্নীতি করছে অমুক, সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেননি। সরকার এখানে দুর্নীতি কারো অভিযোগ প্রমাণিত হওয়ার পর কাউকে ইম্পিউনিটি দিয়েছে কিনা সেটা হলো বড় কথা। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই হবে। যত অপরাধী হোক সব কিছুর বিচার হবে, ছাড় দেওয়া হবে না। দুর্নীতিকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও স্বচ্ছতা বিশ্বব্যাপী সমাদৃত। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লুটেরা সরকারকে না হটালে দেশের অস্তিত্ব থাকবে না। তার মতে চারদিকে এখন লুট আর লুট, রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারাই লুট করছেন। শুধু ক্ষমতায় টিকে থাকতে এসব রক্ষী তৈরি করেছে সরকার। নানা অপকর্মে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজিরের দেশ ছেড়ে চলে যাওয়ার কথা উল্লেখ করে মির্জা ফখরুলের প্রশ্ন, দেশ কি আর দেশ আছে? আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। Build institutions
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভা করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এতে বিএনপির মহাসচিব বলেন, জিয়াউর রহমান ক্ষণজন্মা পুরুষ। তিনি স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে দেশ বিনির্মাণে সব মতপথের মানুষকে এক করতে পেরেছিলেন। তলাবিহীন ঝুড়ি থেকে আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করেছিলেন। মির্জা ফখরুল বলেন, দেশে এখন অবাধে লুটপাট চলছে। এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না। অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা আর্মির, সেনাবাহিনীর প্রধান, সাবেক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান, আইজি, তাদেরকে বেরিয়ে আসছে। সংসদ সদস্য চোরা জ্বালানির সঙ্গে জড়িত, টুকরা টুকরা হয়ে যায়। কোন সমাজ? আপনি যদি এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, যে ওরা আমাদের প্রভু। আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে? এমন ভাবে কথা বলতো, এই পিস্তল দেখিয়ে বলতো, এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই, ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। পড়েছেও ব্যবহার, বহু মানুষকে মেরেছে, গুম করে রেখেছে। এখন আপনি কোথায়? আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের হোমের প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। বিএনপির মহাসচিব বলেন, উন্নয়নের নামে মেগা প্রজেক্টের মাধ্যমে দেশকে ঋণের জালে ডুবিয়েছে সরকার। একটা ভবিষ্যৎ প্রজন্মকে পুরো লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে। এখনই ইতিমধ্যে আপনার সেই লোনের পরিমাণ দাঁড়িয়েছে 1,50,000 টাকা মাথা পিছু লোন করছে। আপনারা এখন বলেন এমন এমন সমস্ত প্রজেক্ট করছে, তার মধ্যে একটা প্রজেক্ট আছে রূপপুর পারমাণবিক প্রজেক্ট, কোনোদিনই শেষ হবে না। আর আমাদের ওর লোন ইন্টারেস্ট শোধ করতে করতে আমরা শেষ হয়ে যাব। সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট সেখানে। আদানি সাহেবের কাছ থেকে আপনার বিদ্যুৎ নিয়েছে, ভারতের কাছ থেকে। এর যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, কোন সুস্থ মানুষ এগুলো করতে পারে? কোন এতটুকু দেশপ্রেমিক মানুষ সরকার এই কাজগুলো করতে পারে? এটা চিন্তাই করা যায় না। তারা তো আপনার এই দেশের মানুষ না, তারা বর্গী, তারা লুট করে নিয়ে চলে যায়। এদিকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। 53 বছরের নির্বাচন ব্যবস্থার পরিবর্তন চায় টিআইবি। নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এ মত জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। পরামর্শ দেন নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর আর চলমান প্রকট রাজনৈতিক বৈরী মনোভাব দূর করতে দলগুলোকে আলোচনায় বসার তাগিদ দেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। বিস্তারিত সৈকত সাদিকের রিপোর্টে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রবিবার সকাল 11:30টায় আগারগাঁও নির্বাচন ভবনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দ্বাদশ জাতীয় নির্বাচন ও চলমান উপজেলা নির্বাচনের নানা বিষয় তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বৈঠক শেষে টিআইবির নির্বাহী পরিচালক সাংবাদিকদের বলেন, নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন তারা। তুলে ধরেছেন সব দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনে কমিশনের ব্যর্থতার কথাও। নির্বাচনকালীন সরকারের সুষ্ঠু নির্বাচন উপযোগী, বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় সমান প্রতিযোগিতা ক্ষেত্র নিশ্চিত করার জন্য স্বার্থের দ্বন্দ্বমুক্ত ভূমিকাটি নিশ্চিত করার যে প্রয়োজন ছিল, সেই জায়গায় ব্যর্থতার আমরা বিশেষভাবে চিহ্নিত করেছি এবং সেটাই মোটামুটিভাবে আলোচিত হয়েছে। সেখানে দ্বিমতের কোনো সুযোগ ছিল না এবং প্রধান নির্বাচন কমিশনার এমনকি স্পেসিফিক্যালি বলেছেন যদি 5 দফা হয় তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে, আরও সুষ্ঠুভাবে এবং বিশেষ করে ইভিএম যদি ব্যবহার করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির ঐকমত্য থাকে তাহলে সেইটাকে ব্যবহারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে বলে তাদের ধারণা। বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানান সিইসি কাজী হাবিবুল আওয়ালু। বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে আগামীতে ভোট করা যেতে পারে কয়েক ধাপে। জাতীয় নির্বাচনটাও যদি স্ট্যাগারিং করা যায় তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে এবং ভোট কেন্দ্রগুলোকে অধিক সংখ্যক ফোর্সেস মোবিলাইজ করা, ডিপ্লয় করা সহজ হবে।
মনিটরিংটা সহজ হবে। এবং ইলেকশন কমিশন একা কখনোই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না যদি না রাষ্ট্র এবং সরকারের পলিটিক্যাল উইল এর সপক্ষে থাকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও কোনো আলাপ আলোচনা আমি দেখছি না। তাদের মধ্যে যে বৈরিতা সেটা অত্যন্ত প্রকট। এত প্রকট বৈরিতা নিয়ে আমার কাছে মনে হচ্ছে এই প্রকট বৈরিতাটা রাখলে সামনে আগানো খুব কঠিন হবে। নির্বাচনী আইন প্রক্রিয়া সংস্কারে টিআইবির কয়েকটি পরামর্শের সাথে একমত পোষণ করেন কাজী হাবিবুল আওয়াল। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশের অর্থনীতিতে ক্রান্তিকাল দেখছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে একসময়ের দেউলিয়া দেশ শ্রীলঙ্কার চেয়েও বাংলাদেশের মূল্যস্ফীতি বেশি হওয়া লজ্জার ও দুঃখজনক। এক শ্রেণীর ব্যবসায়ীকে সুবিধা দিতে গিয়ে সরকার নিত্যপণ্যকে বিলাসী পণ্য বানিয়ে ফেলছে। রাজধানীতে সিপিডি কার্যালয়ে চলতি বাজেট নিয়ে মূল্যায়ন তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠানটি। সিপিডি বলছে দেশের অর্থনীতি এখন চ্যালেঞ্জের মধ্যে, নীতির দুর্বলতা, সুশাসনের অভাব ও প্রয়োজনীয় সংস্কার করতে না পারার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 24-25 অর্থ বছরে জিডিপির দিকে নজর না দিয়ে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতার উপর মনোযোগ দেওয়া উচিত। সরকার দলীয় ব্যক্তিদের সুবিধা দিতে কম গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে। তাদের কারণেই প্রকল্পের সময় ও ব্যয় বাড়ছে বলছে সিপিডি। একটি বড় রকমের ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশে গরুর মাংসের দাম আন্তর্জাতিক পর্যায়ের গরুর মাংসের দামের চেয়েও বেশি। সুতরাং আমরা এক ধরনের বিলাসী দেশে পরিণত হয়েছি এত নিম্ন আয়ের দেশ হয়ে। ব্রয়লার চিকেনের দাম বেড়েছে 60 ভাগ, লোকাল চিকেনের দাম বেড়েছে 46 ভাগ, চিনির দাম বেড়েছে 152 ভাগ। দক্ষিণ এশিয়ার যে দেশের দিকে আঙ্গুল দেখাতাম যে ওদের মূল্যস্ফীতি এত বেশি, আমাদের এত কম, সেই শ্রীলঙ্কার চেয়েও আমাদের মূল্যস্ফীতি এখন বেশি। সুতরাং এই যে আমাদের দুর্ভাগ্য যে আমরা মূল্যস্ফীতিকে একটা সহনশীল পর্যায়ে রাখতে না পারা, এটি কিন্তু আমি বলবো যে সরকারের একটা বড় রকমের ব্যর্থতা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়ার সরকারের বেঁধে দেওয়া সময়ে বিএমইটির ছাড়পত্র পেয়েও দেশটিতে 17,000-এর মতো কর্মী যেতে পারেননি। এর কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সৃষ্ট সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী। শফিকুর রহমান বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে 6 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবকে কমিটির প্রধান করে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা তদন্ত কমিটির কাছে অভিযোগ করতে পারবেন এবং প্রয়োজন হলে কর্মীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। তদন্ত কমিটি 7 দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে, এবং আমি বিশ্বাস করি যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। কিশোর গ্যাংয়ের পথ পরিহার করে সঠিক পথে পরিচালিত করতে স্কাউট সদস্যদের কার্যকর ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্কাউট জাতীয় কাউন্সিলের 52তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী করে তিনি বলেন, সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে স্কাউটদের এগিয়ে আসতে হবে। রাষ্ট্রপতি বলেন, নিজেদের দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে। পদ পদবীর হিসেব না করে শিশু কিশোরদের মধ্যে স্কাউট আন্দোলন ছড়িয়ে দিতে নেতাদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আকাশ সংস্কৃতির নেতিবাচক প্রভাব, মাদকাসক্তি, তথ্য প্রযুক্তির অপব্যবহার আমাদের কিশোর তরুণদের উপর মারাত্মক কুপ্রভাব ফেলেছে। শহরে উপশহরে কিশোর গ্যাংয়ের উত্থান এসবেরই বহিঃপ্রকাশ। পত্রিকার পাতা খুললেই কিশোর গ্যাং এর সন্ত্রাসী কার্যক্রমের খবর চোখে পড়ে। এতে অনেক সময় সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কিশোর ও তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে স্কাউটিং ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখতে পারে। সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানে এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করে জনমত গড়ে তুলতেও আপনাদেরকে এগিয়ে আসতে হবে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ ও চীনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই হলে সে দেশ থেকে আমদানি করা পণ্যে ট্যারিফ কমে যাবে।
এতে পণ্যের দাম কমবে বলে আশা করেন তিনি। আর বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, এফটিএ সই হলে দুই দেশ কিভাবে সমান লাভবান হবে সেই বিষয়গুলো দেখতে হবে। চীনা দূতাবাসে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে সেমিনারে একথা বলেন তিনি। ইয়াও ওয়েন বলেন, মূল্যস্ফীতি কমাতে দুই দেশের মধ্যে এফটিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাঁচামালের দাম কমলে বাংলাদেশি রপ্তানি পণ্যের গুণগত মান বাড়বে। তিনি বলেন, এতে বৈশ্বিক বাজারে এদেশের পণ্য প্রতিযোগিতায় টিকে থাকবে। এর ফলে বাংলাদেশের রিজার্ভ বাড়বে বলে আশা করেন চীনের রাষ্ট্রদূত। এফটিএ বাস্তবায়ন হলে চীনের বিনিয়োগ বাড়বে জানিয়ে তিনি বলেন, এতে দেশে কর্মসংস্থান আরও বাড়বে। 2041 সালের মধ্যে লক্ষ্য অর্জন করতে হলে বাংলাদেশের বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য করা উচিত বলে মনে করেন ইয়াও ওয়েন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন, এফটিএ সই হলে দুই দেশ কিভাবে সমান লাভবান হবে সে বিষয়গুলো দেখতে হবে। দুই দেশের মধ্যে বাণিজ্য বৈষম্য দূর হয় এমন বিষয়গুলোর ওপর জোর দেন প্রতিমন্ত্রী। চীন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশ মন্তব্য করে আরও চীনা বিনিয়োগের আহ্বান জানান তিনি। 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। এ উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোর্শেদ আলম। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন ও মোহাম্মদ আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম.এ. খান বেলাল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস ইউকে লিমিটেডের চেয়ারম্যান এম. আমানুল্লাহ, পরিচালক মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল, শেয়ার হোল্ডার জালাল হোসেন খান এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা। এদিকে মাস্টার কার্ডের পক্ষ থেকে মার্কেন্টাইল ব্যাংকের সাথে ব্যাংকিং সম্পর্ক স্থাপন সংক্রান্ত প্রিন্সিপাল লাইসেন্স হস্তান্তর করা হয়। মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ও সংসদ সদস্য মোর্শেদ আলমের হাতে লাইসেন্স তুলে দেন। মাস্টার কার্ডের ডিরেক্টর জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন এ সময়। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। কিছু জ্ঞানী গুণী দেশের উন্নয়নে প্রতিবন্ধক, তৃণমূলে ক্ষমতায়ন চায় না তারা, মন্তব্য প্রধানমন্ত্রীর। বিশেষ শ্রেণীটি থেকে সতর্ক থাকার পরামর্শ। আদালতের লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডক্টর ইউনূস, বললেন দেবদেবীর অভিশাপে অভিশপ্ত। দুদকের মামলায় অভিযোগ গঠনের আদেশ 12 জুন। দোষী হলে বেনজিরকে বিদেশ থেকে ধরে আনা হবে, বললেন ওবায়দুল কাদের। লুট করছেন রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা, অভিযোগ মির্জা ফখরুলের। সরকার হটানোর আহ্বান। নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ টিআইবির। নির্বাচন কমিশনের সাথে বৈঠক। চলমান প্রকট রাজনৈতিক বৈরিতা অবসানে আলোচনায় বসার তাগিদ সিইসির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।